প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো রাজনীতি চর্চা, রাজনীতির পাশা খেলা এসব নিয়ে আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি, কিন্তু আজকে কয়েকদিন যাবৎ অসুস্থ, তাই নিয়মিত আসতে পারছি না। এবং সবাই দোয়া করবেন। আমি অনেকগুলি রোগাক্রান্ত, অসুস্থ, তাই আমার জন্য দোয়া করবেন। অচিরেই আমাকে ডাক্তার এবং হাসপাতালের শরণাপন্ন হতে পারে। তো একটু সুস্থতা বোধ করছি আজকে গ্যাপ দিয়ে, তাই আজকে আপনাদের সাথে এই যে কয়দিনই বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ চেষ্টা করব এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে। রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা এসব নিয়ে দুই চার কথা বলার জন্য। তাই নিত্যদিনের মতো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই, সেটা হলো যে এই যে জুলাই আন্দোলন, মানে 24 জুলাই আগস্ট যে একটা অভ্যুত্থান হয়ে গেল, এর যোদ্ধা কারা? মানে এটা সাকসেসফুল হয়েছে, তাদের ভাষায় একটা দেশের একটা সরকার উৎখাত করতে পেরেছে, অতএব তারা সাকসেসফুল হয়েছে। সুতরাং এই 1 বছর হয়ে যাচ্ছে গেল, এখন চলছে যে প্রকৃত জুলাই যোদ্ধা কারা। এটা সংকট, জনসংখ্যা বহুল দেশ তো, আর কেউ কাউকে কৃতিত্ব দিতে চায় না, এমন একটা জাতি আমরা। তাই কৃতিত্বের কারাগারি। পাশাপাশি এই দীর্ঘ সময় তারা ব্যস্ত ছিল, এর নেতৃত্বে যারা ছিল তারা বিভিন্ন লুটপাট, চাঁদাবাজি, ক্ষমতার শেয়ার এবং নানা রকম প্রভাব বলয় সৃষ্টি করার জন্য রাষ্ট্রে তারা ব্যস্ত ছিল। তাই তারা রাজনৈতিক দল গঠন, অর্থ সংগ্রহ এবং নানা রকম কারিকুলামের সাথে জড়িত হয়ে পড়ে, এবং যার জন্য প্রকৃত যোদ্ধারা হারিয়ে যাচ্ছে, না অপ্রকৃত যোদ্ধারা প্রকৃত যুদ্ধ হিসেবে আত্মপ্রকাশ করছে। অর্থাৎ এক শ্রেণীর ওই জুলাই যোদ্ধারা মনে করে যারা চাঁদাবাজি করছে, রাজনৈতিক দল গঠন করছে, সরকারে শেয়ার করছে, তারা প্রকৃত জুলাই যোদ্ধা না। কারণ জুলাই আগস্টের এই যে বিপ্লব বা অভ্যুত্থান, এটা কথা ছিল না যে আমরা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করব, এইটা কথা ছিল না। অর্থাৎ তাদের সাথে তাদের দ্বিমত, মত পার্থক্য বেড়ে গেছে। আমাদের দেশে তো ঐক্যমত খুব কঠিন কাজ, ভয়াবহ। ঐক্যমত অত সহজ নয়। তো স্বাভাবিক কারণে এটা নিয়ে ঐক্যমত। তারপর সুযোগ সুবিধার ব্যাপার আছে। এখানে অনেকে সুযোগ সুবিধা পেয়েছে, অনেক সুযোগ সুবিধা পায়নি, বঞ্চিত হয়েছে। তাই সুযোগ সুবিধা যারা পায়নি তারা এখানে একটা ভিন্ন মত, এবং যারা সুযোগ সুবিধা পেয়েছে তাদের মধ্যে একটা ভিন্ন মত। পাশাপাশি যখন অভ্যুত্থান শেষে জানতে পারলো যে বিটকয়েনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা এখানে এসেছে, তখন যারা না বুঝে এর সাথে সম্পৃক্ত হয়েছে আন্দোলনের সাথে, তারা তখন একটু হতাশ হয়ে পড়ল যে আমরা তো এখানে টাকার জন্য যাই নাই। তো যারা টাকার জন্য গেল তাদের নেতৃত্বে আমরা কাজ করলাম, অথচ তারা টাকার জন্য এখানে এসেছে, এটা তাদেরকে আবেগতাড়িত করে ফেলেছে। এবং অনেকে ফিরে গেছে ওখান থেকে। অনেকেই স্বীকার করেছে যে এটা আশা করি নাই, এটা ঠিক হয় নাই, আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে প্রতারণা করছে, আমাদেরকে এই করছে সেই করছে, নানা অভিযুক্ত এই তরুণদের মধ্যে। সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে সেটা হলো ইউনূস সাহেব এই তরুণদেরকে ভূয়সী প্রশংসা করেছে। প্রশংসা করা যায়, মানুষ মানুষের প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা সাধারণত করি না। কেন করি না? কারণ প্রশংসা করার পর আমরা সেই প্রশংসা ধরে রাখতে পারি না। আমাকে আপনি প্রশংসা করলেন, কিংবা আমি আপনাকে প্রশংসা করলাম, কিন্তু দেখা গেল সেই প্রশংসার যে একটা মর্যাদা, প্রশংসার যে একটা সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি না। সে কারণে আমরা প্রশংসায় করি না সাধারণত। তো ইউনূস সাহেবের উচিত ছিল একটু ধৈর্য ধারণ করা, তারপর প্রশংসা করা। তিনি প্রশংসা করলেন এবং এদেরকে অনেক বড় ধরনের প্রশংসার সাগরে ভাসিয়ে দিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তারা চাঁদাবাজি করছে, মব ভায়োলেন্সের নামে তারা নানা রকম উচ্ছৃঙ্খল অরাজকতা সৃষ্টি করছে, নারী হেনস্থার নামে তারা
একটা মধ্যযুগীয় শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। এ ধরনের নানাবিধ অভিযোগ তাদের বিরুদ্ধে একের পর এক আসতে লাগলো। পদযাত্রার নামে তারা বিভিন্ন জেলায় গেল, সেখানে গাড়ি যাত্রা দেখা গেল। পদযাত্রা বাবুল খান ভাই ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। সেখানে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের গণ্ডগোল হলো এবং উস্কানিমূলক বক্তব্য। সেখানে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ মুর্দাবাদ এই সমস্ত স্লোগান দিয়ে সেনাবাহিনীর আশ্রয় প্রশ্রয় তাদেরকে শেষ পর্যন্ত ফিরে আসতে হলো। এ মানে বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়লো। অর্থাৎ এই আন্দোলনের আগে থেকেই তারা একটা ছক বা পরিকল্পনা করে একটা প্রকৃতির বাইরে গিয়ে একটা আন্দোলন গড়ে তুলেছে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারা একের পর এক বিতর্ক সৃষ্টি করে যাচ্ছে। তো আসিফ মাহমুদ একজন এই আন্দোলনে ছিলেন, তিনি উপদেষ্টা হয়ে আছেন এখনো। তার বাবার দাপট, বিশেষ করে তার যে নিজের উপজেলা মুরাদনগর, সেখানে তো বিশ্বাসই করা যায় না যে মুরাদনগর কি হচ্ছে। মুরাদনগর এখন একটা মুর্দানগরে পরিণত হয়েছে। মুরাদনগর একটা প্রকারান্তরে মুরাদনগর একটা আতঙ্কের নগরী হয়েছে। মুরাদনগর একটা ভূতুরে নগরী পরিণত হতে চলছে বা যাচ্ছে তার বাবার অত্যাচারে। বৃদ্ধ বাবা, সামান্য শিক্ষক পিতা, শিক্ষা, তার অত্যাচারে ওখানের মানুষ অতিষ্ঠিত। অর্থাৎ ক্ষমতা এবং অর্থ পেলে যে একজন নিরীহ মানুষ আর নিরীহ থাকে না, তার প্রমাণ আসিফের বাবা। আসিফ এয়ারপোর্টে অস্ত্রসহ ধরা পড়লো, গান সহ ধরা পড়লো, মানে কি অস্ত্রসহ ধরা পড়লো। তা আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রী জনাব শমা রেজাউল করিম সাহেব, ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকে অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো। আমাদের খুব প্রিয় মানুষ এবং একজন সুবক্তা, আইন সম্পর্কে যার অগাধ জ্ঞান আমরা বিভিন্ন সময় তার কাছ থেকে পেয়ে থাকি। ফরহাদ হোসেন তালুকদার, সবাইকে ধন্যবাদ। তো এই যে জুলাই যোদ্ধা আর প্রকৃত যোদ্ধা আর অপ্রকৃত যোদ্ধা, এদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত লেগে আছে এবং এরা সনদ চায়। কিসের সনদ চায়? জুলাই যোদ্ধারা রাস্তা ব্যারিকেড করে, হাসপাতাল এরিয়া, ইউনিভার্সিটি এরিয়ার রাস্তা দখল করে, তারপর তারা সনদ চায়, স্বীকৃতি চায়। কার কাছে স্বীকৃতি চায়? কার কাছে সনদ চায়? কিসের সনদ চায়? আরে ভাই, তোমরা গরিব মানুষ, কৃষকের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, বাড়িতে বিল্ডিং করছো, দালান কোঠা করছো, আবার সনদ কিসের? এই দালান কোঠায় থাকতে পারবা কিনা সেটাই আল্লাহ আল্লাহ করো। বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি, রাজনৈতিক পট পরিবর্তনের সময় লাগে না, কারণ এখানে সিস্টেমেটিক রাজনীতি বিল্ড আপ করে নাই। সুতরাং তোমরা অপেক্ষায় থাকো। এই যে চাঁদাবাজি করছো, মব ভায়োলেন্স করছো, এই নিয়ে 2 পয়সা কামাই করছো, এই টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং করছো, তা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবা কিনা ভবিষ্যতে, সেজন্য আল্লাহ বিল্লাহ করো। তো সনদের দরকার নাই তো, কিসের সনদ চাও? সনদ তো তোমার রক্ষা করতে পারবে না। তোমাদেরকে এই স্বীকৃতি কে স্বীকৃতি দেবে? রাষ্ট্রের। এই রাষ্ট্রের স্বীকৃতি কে দেবে? সরকার। সরকারের স্বীকৃতি কে দেবে? কুইনাইন জ্বর সারাবে বটে, তবে কুইনাইন সারাবে কে? এগুলি বলতে হবে তো, ভাবতে হবে তো। এখন এইটা আমি প্রথম থেকে আমার একটা ধারণা ছিল যে সারা দেশে একটা বিশাল মাদকাসক্ত শ্রেণী যুবকদেরকে একটা জায়গায় সংগঠিত করা হয়েছে। এটা আমার নিজস্ব ধারণা ছিল আজ থেকে 10 মাস আগে। এবং তাদেরকে অর্থের বিনিময়ে, মাদকাসক্ত সামান্য অর্থের বিনিময়ে তাদেরকে সংগঠিত করা হয়েছে সারা দেশ থেকে। এবং সেই মাদকাসক্ত লোকদেরকে তো অনেক টাকা দিতে হয় না, সামান্য খরচাপাতি দিলেই হয়। তো তাদেরকে ঢাকায় সংগঠিত করা হয়েছে। এখন তারা ঢাকায় এখনো একটা অংশ আছে এবং তাদেরকে দিয়ে যত প্রকার এই যে জুলাই আগস্টে অপকর্ম করানো হয়েছে, অনেকগুলি অংশ এখানে অংশগ্রহণ করেছে। একটা জঙ্গি গোষ্ঠী ছিল, একটা বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে লোকজন ছিল, এবং আমাদের মধ্যের একটা অংশ ছিল, তাদের নিজস্ব একটা অংশ ছিল। কিন্তু এখানে মাদকাসক্তির সাথে আসক্ত একটা অংশ সংগ্রহ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে অর্থের বিনিময়ে। এবং তাদের আজকে সেটা প্রমাণ কি জানেন? শাহবাগে আমি
ভিডিওতে দেখলাম যে বেশিরভাগ মাদকাসক্ত, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, এই জন্য আমি ওই ডকুমেন্ট দেখাই না। আর আমি এই সমস্ত ডকুমেন্ট বিশ্বাস করলে করবেন, না করলে করবেন না। আমার কথা সত্য হতে পারে, ভুলও হতে পারে। আমার কত মানুষের কত কথা ভুল হয়, অসত্য হয়, আমার কথা নয় অসত্য হলো। তবে আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং ভিডিও ফুটেজগুলো দেখেন, মাদকাসক্ত ছেলেগুলি জানে না জুলাই কি, সনদ কি, কি চায়, অধিকার, কার অধিকার, কিসের অধিকার, মানে তারা যে মাদকাসক্ত, তারা যে নেশাগ্রস্ত, সেটা কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এর জন্য কোনো আপনার মনোবিজ্ঞানী বা ড্রাগ স্পেশালিস্ট হওয়ার দরকার পড়ে না, আমাদের দেশে পড়ে না। আমি দেখেই বুঝতে পারছি যে এরা মাদকাসক্ত এবং ড্রাগ এডিক্টেড। একের পর এক দেখলাম, তো তখন আমার সন্দেহ হলো যে সত্যি আমার ধারণা 9 মাস আগের বা 10 মাস আগের যে ধারণা, যে একটা মাদকাসক্ত অংশকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা হয়েছে একটা বিশেষ ষড়যন্ত্রের ফসল হিসাবে, এবং সেটাই আসছে। যার জন্য তারা জানে না যে তারা কি জন্য এসেছে। তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে, এবং তাদেরকে মানে মাদকাসক্ত লোকদেরকে কি কি দিতে হয়, তারা কোথায় থাকবে কি না থাকবে সব তো দিতে হয় না। তাদের তো হোটেল সেরাটনে রাখতে হয় না, মাদকের পয়সাটা দিলেই হয়। তো এখন জুলাই আগস্ট আন্দোলন থেকে অনেকে সরে গিয়েছেন ইতিমধ্যে। নারীরা তো একদম ঘরে উঠে গেছেন। নারীদের জন্য এটা এখন একটা নরক হয়েছে। তারা যেভাবে হোক যেমন করে হোক, একটা দীর্ঘদিনের সরকার, তারা পরিবর্তন চেয়েছিল, সেই তারা সহজ সরল পরিবর্তনের আশায় তারা এখানে এসেছিল। কিন্তু তারপর যা দেখলো, সেটা দেখলো একটা সম্পূর্ণ নাটকীয় এবং অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। অর্থাৎ তারা এখান থেকে সরে গেল। এখন যারা থাকলো তারা চাঁদাবাজিতে লিপ্ত এবং সবাই কোটি কোটি টাকার মালিক হলো, মানে ক্ষমতা ছাড়া। সমন্বয়ক সবচেয়ে লোভনীয় পদ বাংলাদেশে। বৈষম্য বিরোধী আন্দোলন কি, ছাত্র আন্দোলন কি, আমি কিছু মাথায় ঢুকছে না। সরকার কি হবে না হবে। আবার ডক্টর কলিমুল্লাহ স্যার, কর্নেল, অবসরপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার দীর্ঘদিনের পরিচিত, তিনি আবার বলছেন যে আওয়ামী লীগ ইচ্ছা করলে একটা প্রবাসী সরকার গঠন করতে পারে। আওয়ামী লীগ কেন প্রবাসী সরকার গঠন করতে যাবে? আমি বললাম, মনে মনে ভাবলাম আর কি, আমার তো আর বলার যোগ্যতা নাই না। তো আওয়ামী লীগ তো সরকারে আছে। আওয়ামী লীগ মনে করে যে তারা সরকারে আছে, তারা বেড়াইতে গেছে বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কাঠামো, তারা ওই সরকারটা আছে। এখন আওয়ামী লীগ যদি একটা প্রবাসী সরকার গঠন করে, তাহলে তো তাদের ওই আইনি যে ইয়াটা সেটা থাকে না। তবে হ্যাঁ, ওই সরকারে যারা ছিল তার বাইরে গিয়ে কিছু লোকজন একটা প্রবাসী সরকার গঠন করতে পারে। আবার আওয়ামী লীগের কিন্তু প্রবাসী সরকার গঠন করার ইতিহাস আছে। আওয়ামী লীগের কিন্তু প্রবাসী সরকার গঠন করার ইতিহাস আছে। সেই সরকারটা এই সরকারকে কাউন্টার দিতে পারে। ভাই এইসব ঝামেলায় দরকার নেই। এই সরকারটার মধ্যে নাকি 2টা সরকার আছে। আমাদের দেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তো আছে, দেখতে পাচ্ছি। এছাড়া আরো 2টো সরকার আছে। শোনা যায়, কথার কথা আর কি বলে মানুষ। তবে আবার একটা প্রবাসী সরকার আওয়ামী লীগ কেন গঠন করে ঝামেলা সৃষ্টি করবে? তবে ঝামেলা সৃষ্টি হয়ে যেতে পারে। তা আমরা তো ঝামেলার মধ্যে আছি। আমরা তো ঝামেলাবাদ জাতি, আমরা তো সুস্থ ধারার জাতি না। আমরা প্রতি জুলাই আন্দোলনের শহর গইরা তুলছি। ঢাকার শহর মানে আন্দোলনের শহর, ড্রাগ এডিক্টেডদের শহর। ঢাকার শহর মানে চান্দাবাজদের শহর। ঢাকার শহর মব ভায়োলেন্সের শহর। ঢাকার শহর মানে কি? এখানে আন্দোলন আবার 2 ধরনের। একদল সরকার থেকে বিরিয়ানি পায়, পানি পায়, ঠান্ডা সেন্ট্রাল এসির বাতাস পায়, আর এক দলের লাঠি পিটা পায়, গরম পানি পায়, পুলিশের অত্যাচার পায়, আর সেনাবাহিনীর পায়ের তলায় পিষ্ট হয়। আন্দোলন সরকারের আন্দোলন, আর একটা হলো সরকারের অপছন্দের আন্দোলন। আন্দোলন 2 প্রকার। অর্থাৎ আমাদের দেশে প্রকারভেদ। এই যে ব্যাকরণ, এর যে কি ব্যাকরণ, ব্যাকরণের যে কি ব্যাকরণ, সেটা উদ্ধার করা খুবই কঠিন। এখন ইউনূস সাহেব কোনো কথাই বলছেন না, বুঝতে পারছেন? ইউনূস সাহেব কোনো কথাই বলছেন না, কিছুই জানেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের ভবিষ্যৎ কি, আমাদেরকে। কিন্তু অথচ তিনি যখন প্রথম আসলেন, তখন তিনি কিন্তু গল্প দাদুর আসর বসিয়েছিলেন। এখানে বিনিয়োগের বন্যা বয়ে যাবে। বিনিয়োগকারীরা খালি টাকা নিয়ে বসে রয়েছে,
মানে ডাকলে চলে আসবে, চাকরির বন্যা বয়ে যাবে, ঠিক আছে। তারপর অস্ট্রেলিয়া 2000 ডাক্তার যাবে, ফ্রান্সে 3000 নার্স যাবে, মালয়েশিয়া লোক যাবে, সৌদি আরব যাবে, আমাদের এখানে অস্ত্র কারখানা হবে, হাসপাতাল হবে, চীন আসবে, রাশিয়া আসবে, আমেরিকা আসবে, সমুদ্রের অভিভাবক হব, মংলা থেকে একদম চিত্রে মানে মুন্ডো টাউনের পর একটা শহর বা মায়ানমারের, সেখানে পর্যন্ত আমরা সমুদ্রের অভিভাবক হব, জানলা খুলে দেব, তারপর বিদেশি বিনিয়োগ ডাকবো, চায়না আসবে, তারপর মহেশখালী আপনার সমুদ্র ওপেন করে দেবে, বন্ধ হবে, হ্যাঁ, তারপর নেপাল আসবে, ভুটান আসবে, মায়ানমার আসবে, ভারত আসবে, 7 সিস্টার আসবে। সে কি গল্প গল্প, একটা বছর হয়ে গেল ইউনূস সাহেব, আপনি কিছুই দিতে পারলেন। আপনি হয়তো ক্ষিপ্ত হবেন বা হতে পারেন, নাও হতে পারেন, দয়া পরবশ হইয়া আমার উপর ক্ষিপ্ত নাও হইতে পারেন, তবে ক্ষিপ্ত হইলেও আমার কিছু করার নাই, কারণ আমি বুঝতে পারছি যে আমার মৃত্যু খুব নিকটে, কারণ এতগুলি অসুখ হয়েছে, অসুস্থতা বোধ করছি, যে জন্য আমি কোনো মতেই আশা করি না যে আমি দীর্ঘ আয়ু কামনা করি, করলে লাভ হবে কি, আমি দীর্ঘায়ু কামনা করলে লাভ হবে কি, বিজ্ঞান সায়েন্স তো আমার ছাড়বে না, সময় এসে গেছে। তাই আপনি আবার কি করবেন সেই চিন্তা না, আপনি আসলে এই ধরনের কথাবার্তা বলা আপনার উচিত হয় না। আপনি কাদেরকে নিয়ে গল্প করেন, কোন দেশ সম্পর্কে গল্প করেন, কিসের গল্প করেন, আপনার সাথী কারা, সঙ্গী কারা? ম্যান ক্যান নট লিভ অ্যালোন। একা কিছু করা যায় না, একা কিছু করা যায় না। আপনি নিজে যেভাবে লুটপাট করেছেন, আপনি যেইভাবে ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা, গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ আদম ব্যবসা, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ 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 দই, সোশ্যাল বিজনেস, যেভাবে লুটপাট করেছেন, ঠিক আপনার সাথে থাকা এই ছাত্রগুলা সেইভাবে বাসায় ঢুকে লুটপাট করেছে। আপনি আদালতে বা অফিস আদালতে কলম খোঁচা দিয়ে লুটপাট করেছেন, আর ওরা যেহেতু আপনার চেয়ে কম শিক্ষিত, ওরা মানুষের বাসায় ঢুকে লুটপাট করেছে। তা আপনি একটা লুটপাটের একটা নতুন মাত্রা, হ্যাঁ, আমাদেরকে উপহার দিয়ে গেলেন, এখনো তো যান নাই, আছেন। এই যে ভারতের সাথে এত চুক্তি হয়েছে, আওয়ামী লীগ গোলামি চুক্তি করছে, সেই চুক্তিগুলো বাতিল করে দেন। একটা চুক্তি তো আমাদেরকে দেখাইতে পারলেন না, একটা চুক্তি বাতিলও করলেন না, তাহলে আওয়ামী লীগের আপনার মধ্যে পার্থক্য কি? হয় আপনি মিথ্যা কথা বলছেন, আওয়ামী লীগ কোনো গোলামি চুক্তি করে নাই। আওয়ামী লীগ অনেক অন্যায় করছে, আওয়ামী লীগ অনেক অপরাধ করছে, সন্দেহহীন, সন্দেহাতীত ভাবে প্রমাণিত, কিন্তু আওয়ামী লীগ গোলামি চুক্তি করে নাই। আওয়ামী লীগ দেশকে বিক্রি করা বা দেশের অস্তিত্ব আর একটা দেশের হাতে তুলে দেওয়া বা দেশকে ছোট করা, এটা আওয়ামী লীগ করতে পারে না। একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ক্যারিয়ারের কারণেই আওয়ামী লীগ এটা করতে পারে না, শেখ হাসিনা এটা করতে পারে না। তার পিতার হাতে সৃষ্ট একটা দেশকে তিনি কেন ছোট করবেন? হ্যাঁ, অন্যায় অপরাধ তো হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু গোলামি চুক্তি করবে কেন? দরকারটা কি? গোলামি চুক্তি করবে কেন? যেটা দেশের মানুষ পছন্দ করছে না অন্য একটা দেশের সাথে চুক্তি করতে, সেটা সে কেন করতে যাবে? অতএব আপনাকে সেই জিনিসগুলো বুঝতে হবে। এখন আপনি কোনো কিছুই তো করতে পারলেন না, কি করলেন বলেন? 1 বৎসরে হয়ে গেল আপনার মতো একজন মানুষ, চৌকস মানুষ, শিক্ষিত মানুষ, যার ইন্টারন্যাশনালি ফোকাস আছে, সবাই চেনে, কিন্তু আপনি এই বাংলাদেশকে কি দিলেন 1 বৎসরে? কি দিলেন? এখনো তো শাহবাগে রোগীরা চলাচল করতে পারে না। আপনি শাহবাগকে সুরক্ষা করতে পারলেন না, ঢাকার রাজপথ সুরক্ষা করতে পারলেন না, রাজনীতির সুরক্ষা করতে পারলেন না, ঐক্যমত করতে পারেন নাই, কিন্তু ঐক্যমত করতে পারেন। কখন পারেন? যখনই সমস্যা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ঐক্যমত সৃষ্টির চেষ্টা করেন। এজন্য আওয়ামী লীগের কাছে থ্যাঙ্কস, আওয়ামী লীগের কাছে আপনার ধন্যবাদ জানানো উচিত, পৌঁছে দেওয়া উচিত। যদি আওয়ামী লীগ পৃথিবীতে না থাকতো, আওয়ামী লীগ বাংলাদেশে না থাকতো, তাহলে আপনার ঐক্যমত বলতে কিছু থাকতো? তার আপনার ঐক্যমতের প্রাণকেন্দ্র কিনা? আওয়ামী লীগ। এখন আবার দেখতে পাচ্ছি যে মেজর সাদিক সাহেব নামে এক ভদ্রলোককে দিয়া যেই সব কথাবার্তা বলানো হচ্ছে বা সম্পর্কে বলা হচ্ছে, এগুলি কিন্তু হাস্যকর। এখন পর্যন্ত হাস্যকর, ভবিষ্যৎ তদন্ত চলছে, হয়তো বেরিয়ে আসবে আসল কথা, কিন্তু এখন পর্যন্ত মেজর সাদিক সাহেব সম্পর্কে যা বলা হচ্ছে তা পুরোপুরিটাই হাস্যকর এবং অত্যন্ত এতটা হাস্যকর কথা একটা রাষ্ট্র সরকার
থেকে বলা হোক বা বলা হতে পারে বলে আমি মনে করি না। অনেক কিছু হচ্ছে। তাই জুলাই সনদ যদি দেন, জুলাইয়ের স্বীকৃতি দেন, তবে তার ভিতরে মব ভায়োলেন্স, নারী হেনস্থা এবং এই যে চাঁদাবাজির বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে। আপনি তার কৃতিত্ব নেবেন আর তার ব্যর্থতা নেবেন না জুলাই সাহেবরা? আরে ভাই, স্বীকৃতি পাইলে আপনাদের তাতে কোনো লাভ হবে? যে বিল্ডিং 32 নম্বর বুলডোজার দিয়া ভাইয়া দিয়েছেন, তা আপনারা এই যে চাঁদা তুইলা এনসিপি বা জুলাই যোদ্ধারা যে বিল্ডিং করছেন, বাড়িতে সম্পদ করছেন, এইটা সুরক্ষা থাকবে কেমনে ভাবেন? আমি তো দেখতে পাচ্ছি যে মুরাদনগরের যে কোনো মুহূর্তে আসিফের বাড়িঘর ভাঙচুর হয়ে যেতে পারে। পরিস্থিতি মোটেই ভালো না। কারণ ওইখানে বিএনপির যে নেতা, সে তো মাঠেই নামে না। সে যদি মাঠে নামে, কায়কোবাদ সাহেব, এ তো বাংলার লাদেন বলা হয় তারে, আমি তারে বলি লাদেন, খুবই শক্তিশালী একজন আয়রন ম্যান, এই ছোটখাটো আয়রন ম্যান। এই পরিস্থিতি সৃষ্টি হলো। মানুষ কিন্তু আশা করেছিল যে ইউনূস সাহেবকে দিয়ে যে ভালো কিছু হতে পারে, কিছু কিছু ভালো হতে পারে, কিন্তু কিছুই হলো না। এটাই আপনার ব্যর্থতা। আজকে ডক্টর কলিমুল্লাহ স্যার যা বলে, এ তো অভয়ঙ্কর কথা। কই, তাকে তো কিছু করতে পারছেন না। কেন পারছেন না? কেন পারছেন না? সে যেসব কথা বলে কলিমুল্লাহ স্যার, যৌক্তিক, তথ্যবহুল এবং সঠিক তো মনে করে অনেকে। মুখ খুলছে না, কেউ মুখ খুলছে না। কিন্তু তাকে তো কিছু করতে পারছেন না, করতে পারবেন না তো। কারণ তার সাথে সব দূতাবাসের সম্পর্ক আছে, অনেক বিদেশি সংস্থার সম্পর্ক আছে, এদেশের ইন্টেলেকচুয়াল মহল, সেনানিবাস, সেনাবাহিনী, সব লেভেলে তার একটা অবাধ বিচরণ আছে। অর্থাৎ তিনি একদম তার ব্যক্তিগত একটা ইমেজ আছে, তা ভুল তথ্য পরিবেশন করতে পারে না। তিনি তো বলছেন যে আপনি নাকি পালাবার জায়গা পাবেন না। আওয়ামী লীগ তো বিমানে চড়ে পালিয়ে গেছে বা যাই গেছে, আওয়ামী লীগ বিমানে। আপনাদের নাকি যে কি হবে, এইরকম কথা বলার পরও তো আপনারা কথা বলছেন না। তাই এই জুলাই আন্দোলন, জুলাইয়ের স্বীকৃতি, এইসব বাদ দেন, আর না হয় দিয়ে দেন, কোনো সমস্যা নাই। জুলাইয়ের স্বীকৃতি 1 বার না 5 বার নেন, কিন্তু তারপরও ওই যে রিক্সাওয়ালার ছেলে রিয়াদের বাড়িটা যে সুরক্ষিত থাকবে, আমার বিশ্বাস হয় না। ওর গ্যারান্টি জুলাই আপনি দিতে পারবেন না, কেউ দিতে পারবে না। অর্থাৎ জুলাই আন্দোলন, জুলাইয়ের স্বীকৃতি, জুলাই সনদ ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনাদের নৈতিক এবং নৈতিক যে মনোবলের জায়গাটা চাঙ্গা করা, যেটা আদৌ আর সম্ভব নয়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।